নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা পিএসসি মিসেলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য যে ডেসক্রিপটিভ ম্যাথের সিরিজটি শুরু করেছিলাম তার প্র্যাকটিস সেট 8 নিয়ে এসেছি। এর আগে এই চ্যানেলেই প্র্যাকটিস সেট 7 পর্যন্ত আপলোড হয়েছে। আমরা পিএসসি মিসেলেনিয়াস মেন্সের উপযোগী এই সমস্ত প্র্যাকটিস সেটগুলোতে ম্যাথের যে ডেসক্রিপটিভ ওয়েতে সলিউশন সেটা পুরোপুরি করাচ্ছি। আশা করি তোমরা এই সমস্ত ভিডিওগুলো থেকে ডেসক্রিপটিভ ম্যাথের সলিউশন কিভাবে করতে হয় সেটা তোমরা বুঝতে পারছো এবং তোমরা নিজেরাও আশা করি প্র্যাকটিস করছো। আরও অনেক প্র্যাকটিস সেটের জন্য এই চ্যানেলটি ফলো করতে থাকো। তাহলে চলো আমরা আমাদের আজকের যে প্র্যাকটিস সেট সেটা শুরু করি। দেখো, প্রথম যে অঙ্কটা আছে, দ্য রেশিও অফ রিচার্জ এক্সপেন্ডিচার অ্যান্ড সেভিংস ইজ 2:1 if her income and expenditure is increased by 20% and 15% respectively. Find the percentage increase in her savings. অর্থাৎ রিচার্জ ব্যয় ও সঞ্চয়ের অনুপাত 2:1 যদি তার আয় ও ব্যয় যথাক্রমে 20% ও 15% বৃদ্ধি পায় তাহলে তার সঞ্চয় বৃদ্ধির শতাংশ হিসেব করো। দেখো, মনে করি রিচার্জ ব্যয় হচ্ছে 2x টাকা, ঠিক আছে, যেহেতু 2:1 অনুপাতটা আছে, এবং সঞ্চয় সমান x টাকা। ঠিক আছে, মনে করি রিচার্জ ব্যয় 2x টাকা এবং সঞ্চয় x টাকা। তাহলে অতএব রিচার্জ আয় সমান কত না, এই 2x প্লাস x, যেটা এই আয় থেকেই সে খরচা করছে 3x টাকা। ঠিক আছে, অর্থাৎ ব্যয় 2x এবং সঞ্চয় x টাকা, সেটাই হচ্ছে আয়। এবং আয় থেকে যদি তুমি ব্যয় বিয়োগ করে দাও তখনই কিন্তু এই সঞ্চয় x টাকাটা পড়ে থাকবে। ঠিক আছে, এবার এখন কি বলছে যে তার আয় এবং ব্যয় যথাক্রমে 20% ও 15% বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো, এবার লিখব যে 20% বৃদ্ধি পাবার পর আয় বেড়েছে 20%, অর্থাৎ আয় হয়েছে 20% বৃদ্ধি পাওয়ার পর আয় হয়েছে সমান কত না, প্রথমে ছিল 3x, আর 3x এর সঙ্গে কত বৃদ্ধি পেয়েছে না 20% বৃদ্ধি পেয়েছে। 3x প্লাস 3x ইন্টু 20/100। ঠিক আছে, 20×5=100। তাহলে কত হবে দেখো, 3x প্লাস 3x/5। তাহলে যদি 5 লসাগু করি, 5×3=15x প্লাস 3x সমান কত না 18x/5 টাকা। এটা হচ্ছে 20% বৃদ্ধি পাওয়ার পর আয় হয়েছে। নেক্সট দেখো কি বলছে যে ব্যয় 15% বৃদ্ধি পেয়েছে। তাহলে কি লিখব, 15% বৃদ্ধি পাওয়ার পর ব্যয় কত না, প্রথমে কত ছিল 2x টাকা, 2x প্লাস 2x ইন্টু 15/100। ঠিক আছে, 5×3=15, 5×20=100, 2×10=20। তাহলে কত হবে না 2x প্লাস 3x/10 সমান 10 যদি লসাগু করি কত হবে, 10×2=20x প্লাস 3x সমান হচ্ছে 23x/10। ঠিক আছে, অর্থাৎ বৃদ্ধি পাওয়ার পরে আয় হয়েছে 18x/5 টাকা এবং ব্যয় হয়েছে দেখো 23x/10 টাকা। অতএব সঞ্চয়, ঠিক আছে, অর্থাৎ বৃদ্ধি পাওয়ার পরে সঞ্চয় তাহলে কত হয়েছে, নিশ্চয়ই আয় থেকে ব্যয় বা যেটা আমার ইনকাম সেটা থেকে যদি খরচা বাদ দিয়ে দিই তাহলেই আমার সঞ্চয় বা সেভিংস পড়ে থাকবে। অর্থাৎ আয় হচ্ছে 18x/5 মাইনাস ব্যয়, সেটা হচ্ছে কত
না 23x/10? ঠিক আছে, কত হবে সেটা দেখো। 10 লসাগু, 18 2 36x মাইনাস 23x সমান কত না 13x/10। ঠিক আছে, 13x/10 এটা হচ্ছে সঞ্চয়। এবার কি বলেছে, সঞ্চয়ের বৃদ্ধির শতাংশ হিসেব করতে বলেছে। তাহলে দেখো সঞ্চয় বৃদ্ধি কত হলো, সঞ্চয় বৃদ্ধি হয়েছে, কত হয়েছে এখন, কত হয়েছে না 13x/10 মাইনাস কত ছিল x টাকা। ঠিক আছে, একবার আগের স্লাইডে গিয়ে দেখো, দেখো এখানে সঞ্চয় ছিল x টাকা, তাহলে সঞ্চয় বৃদ্ধি কত হয়েছে 13x/10 মাইনাস x টাকা। ঠিক আছে, এটা হয়েছে সঞ্চয় সমান কত না 13x মাইনাস 10x/10 সমান কত না 3x/10 এত টাকা। এটা হচ্ছে সঞ্চয় বৃদ্ধি হয়েছে। ঠিক আছে, এবার পার্সেন্টেজ বৃদ্ধি যদি হিসেব করতে চাই তখন আমরা কি করব না আগে কত ছিল তার রেসপেক্টে বের করব, অর্থাৎ 3x/10 আগে ছিল x ইন্টু 100। ওকে, x কেটে যাবে, 3×10 ইন্টু 100 সমান কত 30%। ঠিক আছে, অতএব সঞ্চয় বৃদ্ধি পেয়েছে সমান কত 30%। ঠিক আছে, অর্থাৎ সঞ্চয় বৃদ্ধি পেয়েছে 30%। এটাই হয়ে গেল আমাদের উত্তর। নেক্সট দেখো, জন গট 20% marks in an examination and failed by 10 marks. In the same examination, Jack got 35% marks, which were 20 more than the minimum passing marks. Find the percentage of minimum marks required to pass. ঠিক আছে, অর্থাৎ জন একটি পরীক্ষায় 20% নম্বর পেয়ে 10 নম্বরের জন্য ফেল করেছে। একই পরীক্ষায় জ্যাক 35% নম্বর পেয়েছে, যা ন্যূনতম পাসিং নম্বরের চেয়ে 20 বেশি। পাস করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম নাম্বার কত তার পার্সেন্টেজ বের করতে বলেছে। ঠিক আছে, অর্থাৎ কত পার্সেন্ট নাম্বার পেলে পাস করা যাবে, মিনিমাম কত পার্সেন্ট, এটা একটু খেয়াল করো। ন্যূনতম কত শতাংশ, অর্থাৎ পার্সেন্টেজ নাম্বারটা কিন্তু চেয়েছে। পার্সেন্টেজ ধরো 100-র মধ্যে যদি 30 মার্কস 5 নাম্বার হয় তাহলে পার্সেন্টেজ কত 30%। ঠিক সেরকম যদি পূর্ণমান 200 হয় সেক্ষেত্রে 60 নাম্বার হবে 30% মার্কস। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিভাবে করব। জন গট 20% মার্কস ইন অ্যান এক্সামিনেশন। ঠিক আছে, তাহলে মনে করি পরীক্ষার পূর্ণমান সমান কত না 100x। ঠিক আছে, 100xটা কেন ধরলাম, শুধু x কেন ধরলাম না, এরপরে যখন অঙ্কটা করব দেখবে অঙ্কর স্টেপগুলোতেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। যদি শুধু x ধরতাম সেক্ষেত্রে কিন্তু ওই স্টেপগুলো আরো বেশি জটিল হতো, তাই সেই জটিলতা এড়াবার জন্য আমরা 100x এটা ইউজ করলাম। ঠিক আছে, মনে করি পরীক্ষার পূর্ণমান x 100x। এখন জন কত পেয়েছে দেখো না 20% মার্কস। ঠিক আছে, অর্থাৎ 100x ইন্টু 20/100 সমান কত না 20x, এটা জন পেয়েছে। ঠিক আছে, এবং 10 নম্বরের জন্য ফেল করেছে। এবার কি লিখব, যেহেতু জন 10 নম্বরের জন্য ফেল করেছে তাই 5 নম্বর সমান কত না 20x প্লাস 10, এটা নিশ্চয়ই 5 নম্বর। ঠিক আছে, 20x প্লাস 10। এবার কি বলছে দেখো, যে জ্যাক 35% মার্কস পেয়েছে, যেটা
মিনিমাম পাসিং মার্কসের থেকে 20 নাম্বার বেশি। ঠিক আছে, দেখো এখন জ্যাক পেয়েছে কত না 35% মার্কস, অর্থাৎ যে পূর্ণমান তার হচ্ছে 35%, অর্থাৎ 100x ইন্টু 35/100 সমান কত না 35x। ঠিক আছে, এবার কি বলছে দেখো, যে জ্যাক গট 35% মার্কস হুইচ ওয়ার 20 মোর দেন দ্য মিনিমাম পাসিং মার্কস। ঠিক আছে, এবার আমরা কি দেখেছি, এই মিনিমাম পাসিং মার্কস যেটা সেটা হচ্ছে 20x/10। ঠিক আছে, তাহলে আমরা শর্ট থেকে লিখতে পারি, দেখো শর্ট থেকে লিখতে পারি যে 20x+10। ঠিক আছে, এই নাম্বারটা এই মিনিমাম পাসিং মার্কসের থেকে বেশি পেয়েছে কে, জ্যাক। ঠিক আছে, দেখো তাহলে আমরা শর্ট থেকে লিখতে পারি, দেখো যে জ্যাক যে নাম্বারটা পেয়েছে অর্থাৎ 35x মাইনাস মিনিমাম পাসিং মার্কস অর্থাৎ এই 20x+10 এই যে মার্কসটা সেটা কত না 20 নাম্বার বেশি। ঠিক আছে, অর্থাৎ জ্যাক যে নাম্বারটা পেয়েছে সেটা মিনিমাম পাসিং মার্কসের থেকে 20 নাম্বার বেশি। তাহলে দেখো এটাকে কি লিখতে পারি, 35x মাইনাস 20x-10 সমান হচ্ছে 20। ঠিক আছে, বা 15x সমান কত 30, বা x সমান হচ্ছে 2। ঠিক আছে, x সমান আমরা কি পেলাম 2। এবার দেখো যেহেতু x সমান 2, অতএব পরীক্ষার পূর্ণ মান কত সেটা আমরা তো দেখেছিলাম 100x, তাহলে x এর মানটা আমরা এখানে বসাবো, অর্থাৎ 100 ইন্টু 2 সমান হচ্ছে 200, এটা হচ্ছে পরীক্ষার পূর্ণ মান। এবার দেখো আমরা কি ওখানে দেখেছিলাম যে ন্যূনতম পাস নম্বর কত দেখলাম ওখানে না, দেখো কি দেখেছি 20x+10। ঠিক আছে, ন্যূনতম 5 নম্বর কত 20x+10, x এর মান 2, তাহলে 20 ইন্টু 2 প্লাস 10 সমান কত 40+10 সমান হচ্ছে 50। এবার প্রশ্নে যেটা জিজ্ঞাসা করছে সেটা হচ্ছে যে কত পার্সেন্টেজ ন্যূনতম পেলে পাস করবে। তাহলে দেখো পার্সেন্টেজ অফ, আচ্ছা পার্সেন্টেজ পাস নম্বর এটা লিখি সমান কত না এই যে ন্যূনতম 5 নম্বর বাই ফুল মার্কস ইন্টু 100। ঠিক আছে, অর্থাৎ 25%। ঠিক আছে, 0 0 0 0 কেটে যাবে, 2 25 50, অর্থাৎ ন্যূনতম 5 নম্বর হচ্ছে 25% বা 25%, এটা হয়ে যাবে উত্তর। নেক্সট দেখো, instead of increasing a number successively by 20% and 30%, it is decreased by 22%. Resultant value is what percentage of the required correct value। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা সংখ্যাকে ধারাবাহিকভাবে 20% এবং 30% বৃদ্ধি করার পরিবর্তে এটাকে 22% হ্রাস করা হয়। ঠিক আছে, তাহলে বলছে যে ফলাফলের মান প্রয়োজনীয় সঠিক মানের কত শতাংশ। ঠিক আছে, আচ্ছা আমরা ধরি সংখ্যাটি হলো এক্স 100। ঠিক আছে, ধরে নিচ্ছি সংখ্যাটা 100। এখন 20% বৃদ্ধি করলে সংখ্যাটি হয় সমান কত না 100 প্লাস 20 সমান হচ্ছে কত না 120। ঠিক আছে, 20% বৃদ্ধি করলে সংখ্যাটা হয় 120। এবার দেখো আবার 30% বৃদ্ধি করব সাকসেসিভ, আবার 30%
বৃদ্ধি করলে সংখ্যাটি হয় কত, না 120 প্লাস 120 ইন্টু 30/100। ঠিক আছে, 0 0 কেটে দিলাম। 120 প্লাস 36, 3 × 12 = 36 সমান কত হবে, 156। ঠিক আছে, 30% বৃদ্ধি করলে সংখ্যাটা হয়ে গেল 156। তাহলে দেখো, তাহলে বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যাটা কত হলো, অর্থাৎ রেজাল্ট্যান্ট, এই যে ফলাফলের মান, ঠিক আছে, অর্থাৎ যেটা অ্যাকচুয়ালি হবার কথা ছিল সেটা সেই সংখ্যাটা হলো, অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যাটি কত, না 156। এবার দেখো, কিন্তু এই যে ধারাবাহিকভাবে বৃদ্ধি করা হয়েছে এটার পরিবর্তে 22% কমানো হয়েছে, কিন্তু 100 এই সংখ্যাটিকে 22% কমালে হয় কত, 100 - 22 অর্থাৎ 78। ঠিক আছে, এবার প্রশ্নে জিজ্ঞাসা করেছে যে ধারাবাহিকভাবে 20% এবং 30% বৃদ্ধি করার পরিবর্তে এটিকে 22% হ্রাস করা হয়েছে, তাহলে ফলাফলের মান প্রয়োজনীয় সঠিক মানের কত শতাংশ। ঠিক আছে, অর্থাৎ এই 78 156 কত শতাংশ সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে কি লিখব, এখন 78 বা যেটাকে ফলাফলের মান বলছে সেটাই লিখি। ফলাফলের মান এটা হচ্ছে প্রয়োজনীয় সঠিক মান, এটা হচ্ছে 156। ফলাফলের মান প্রয়োজনীয় সঠিক মানের কত, না 78 বাই যেটা প্রয়োজনীয় সঠিক মান তা সেটা নিচে বসবে, অর্থাৎ 156 ইন্টু 100। ঠিক আছে, তাহলে দেখো কত হবে, 78 2 156, 2 50 100 অর্থাৎ 50%। ঠিক আছে, তাহলে ফলাফলের মান প্রয়োজনীয় সঠিক মানের 50%। নেক্সট আমরা দেখো নেক্সট অঙ্কে চলে যাই। বাই সেলিং এ টিভি সেট ফর ₹1680, a salesman gains a profit of 20%. If the production cost is increased by 20%, find the new selling price of the set so as to gain 20%. অর্থাৎ 16,800 টাকার একটি টিভি সেট বিক্রি করে একজন বিক্রেতা 20% লাভ করেন। যদি উৎপাদন খরচ 20% বৃদ্ধি পায় তাহলে সেটটির নতুন বিক্রয় মূল্য কত হবে তা নির্ণয় করুন যাতে 20% লাভ হয়। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে তোমরা লিখবে, যে মনে করি টিভি সেটটির ক্রয় মূল্য সমান 100 টাকা। ঠিক আছে, তাহলে 20% লাভ হলে বিক্রয় মূল্য কত, না 120 টাকা। এটা হচ্ছে 20% লাভ হলে বিক্রয় মূল্য। ঠিক আছে, এবার দেখো এই যে বিক্রয় মূল্য এটা 120 টাকা, এটাই তো 16,800 টাকার সমান। ঠিক আছে, তাহলে আমরা এটা কিভাবে লিখব, যে বিক্রয় মূল্য যখন 16,800 তখন ক্রয় মূল্য সমান 16,800, এটা কার সমান, 120 সমান
তাহলে ক্রয় মূল্য কত, 100, ক্রয় মূল্য 100 সমান কত, তাহলে সেটা গুণ করলেই হবে। অর্থাৎ তোমরা এটাকে একটা স্টেপ এভাবেও করতে পারো যে যখন বিক্রয় মূল্য 120 টাকা তখন ক্রয় মূল্য 100 টাকা, যখন বিক্রয় মূল্য 1 টাকা তখন ক্রয় মূল্য 100/120 টাকা, আর বিক্রয় মূল্য যখন 16,800 টাকা তখন 100/120 ইন্টু 16,800, এইভাবেও করতে পারো। তাহলে দেখো আমরা এটাকে কাটবো, 0 0 কাটলাম, 12 একে 12, 4 নামলো, 4 12 48, 1400, ঠিক আছে। অর্থাৎ 14,000 টাকা এটা হচ্ছে টিভিটার ক্রয় মূল্য, টিভি সেটটার ক্রয় মূল্য হচ্ছে 14,000 টাকা। এবার দেখো বলছে যে ফাইন্ড দ্য নিউ সেলিং প্রাইস অফ দ্য সেট সো অ্যাজ টু গেন 20%, ঠিক আছে। ইফ দ্য প্রোডাকশন কস্ট ইজ ইনক্রিজ বাই 20%, অর্থাৎ যখন যে উৎপাদন খরচ 20% বৃদ্ধি পায় তাহলে সেটটির নতুন বিক্রয় মূল্য কত হবে, যার পরেও 20% লাভ হয়, ঠিক আছে। এখন দেখো ক্রয় মূল্য ছিল 100 টাকা, উৎপাদন খরচ 20% বৃদ্ধি পেলে, উৎপাদন খরচ 20% বৃদ্ধি পেলে যেটা ক্রয় মূল্য ছিল তার সঙ্গে নিশ্চয়ই উৎপাদন খরচটাও যোগ হবে, ঠিক আছে। ক্যারিং কস্ট বা উৎপাদন খরচ যাই হোক সেটাই ক্রয় মূল্যের সঙ্গে যোগ হবে। তাহলে উৎপাদন খরচ 20% বৃদ্ধি পেলে নতুন ক্রয় মূল্য, নতুন ক্রয় মূল্য সমান কত না 100 + 20 সমান হচ্ছে কত, 120 টাকা, এটা হচ্ছে নতুন ক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে নতুন ক্রয় মূল্য 120 টাকা হলো, তারপরেও 20% লাভ লাভ থাকবে, সেটা আমাদেরকে বের করতে হবে কত তাহলে বিক্রয় মূল্য হবে। দেখো তাহলে 20% লাভ, ঠিক আছে, এটা শেষে 20% লাভ হতে হবে। তাহলে ক্রয় মূল্য কত পেয়েছি আমরা, 14,000 টাকা, ঠিক আছে। 20% লাভ হলে, 20% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে না, এই যে ক্রয় মূল্য 14,000 টাকা এটাই নিশ্চয়ই এই 120 টাকা যেটা ক্রয় মূল্য ছিল তার সঙ্গে সমান, ঠিক আছে। আচ্ছা দেখো এটা এভাবে নয়, ক্রয় মূল্য 14,000 টাকা, ঠিক আছে, 20% লাভ হয়েছে, ঠিক আছে। যখন 20% লাভের ব্যাপারটা আমরা পরে হিসেব করছি, তার আগে দেখো তাহলে নতুন 20% উৎপাদন খরচা বৃদ্ধি পাওয়ার পর নতুন ক্রয় মূল্য, ঠিক আছে, 20% উৎপাদন খরচ বৃদ্ধির পর, ঠিক আছে, নতুন ক্রয় মূল্য কত হবে না 14,000/100, এটা আগে ছিল এখন হয়েছে 120, সেটা কত হবে তাহলে দেখো, 0 0 কেটে দিলাম, 12 দুটো 0, 12 4 48, 8 হাতে থেকে 4, 12 1 12 আর 4 16, এটা হচ্ছে নতুন ক্রয় মূল্য, ঠিক আছে, 20% উৎপাদন খরচ বৃদ্ধির পরে, আর এটা ছিল আগে ক্রয় মূল্য, ঠিক আছে। এবার দেখো যে এখনো কিন্তু উৎপাদন খরচ 20% বাড়লেও এখনো কিন্তু 20% লাভ হতে হবে, ঠিক আছে। এবার লিখছি এখনো 20% লাভ হতে হলে বিক্রয় মূল্য
সমান কত হবে দেখো, এই যে নতুন ক্রয় মূল্য 16,800, এটা নিশ্চয় 100-র সাথে সমান, আর বিক্রয় মূল্য কত হবে 120, 20% লাভ হলে। তাহলে শূন্য শূন্য কেটে দিলাম, একটা শূন্য বসলো, 12 × 8 = 96, 6 হাতে থেকে 9, 12 × 6 = 72, 9 × 81, হাতে থেকে 8, 12 × 1 = 12, আর 8 = 20। ঠিক আছে, 20,160 টাকা এটা হচ্ছে নতুন বিক্রয় মূল্য, যাতে 20% লাভ হবে। ঠিক আছে, তোমরা এই সমস্ত যে অঙ্কগুলো প্র্যাকটিস সেটে প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছ, সেগুলো কিন্তু সবই এসএসসির যে পরীক্ষাগুলো আছে, যেমন সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, সিপিও, ফেজ 12, এই সমস্ত এক্সামের কিন্তু পিওয়াইকিউ, এই অঙ্কগুলো যে কটা অঙ্ক প্র্যাকটিস সেটে তোমরা করছো সেগুলো সবই কিন্তু এসএসসির এই সমস্ত অঙ্কগুলোর প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন। ঠিক আছে, তাই এই অঙ্কগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড। এই অঙ্কগুলো আমরা ডেসক্রিপটিভ ওয়েতে করছি, যদিও এগুলো খুব সহজে 2-1 লাইনের মধ্যে নতুন অন্য ট্রিক্স লাগিয়ে করা যায়, কিন্তু আমরা যেহেতু কোশ্চেনের একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন প্র্যাকটিস করতে চাইছি, তাই আমরা এই প্রশ্নগুলো কিন্তু বেছে নিয়েছি। ঠিক আছে, তাই এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো, যথেষ্ট হেল্প হবে আশা করছি। অঙ্কের যে স্কিল, অঙ্কের যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। ঠিক আছে, চলো আমরা নতুন অঙ্ক দেখি। এ ম্যান সোল্ড ইজ সাইকেল at 17% loss. If he had sold it for 1,556 more, he would have made 5% profit. The cost price of the cycle is. ঠিক আছে, তো দেখো মনে করি সাইকেলটির ক্রয় মূল্য সমান হচ্ছে কত না 100x টাকা। এটা হচ্ছে সাইকেলটার ক্রয় মূল্য। 17% ক্ষতিতে বিক্রয় মূল্য কত না 100x মাইনাস 100x ইন্টু 17/100। ঠিক আছে, এটা হচ্ছে বিক্রয় মূল্য। 100x মাইনাস 100x ইন্টু 17/100। তাহলে দেখো 100x মাইনাস 17x সমান হচ্ছে 83x টাকা। ঠিক আছে, এটা হচ্ছে 17% ক্ষতিতে বিক্রয় মূল্য। এবার দেখো কি বলছে, যে যদি এটাকে 1,056 টাকা বেশিতে বিক্রি করা হতো তাহলে 5% প্রফিট হতো। ঠিক আছে, এবার দেখো তাহলে 5% লাভে এখন 5% লাভে বিক্রয় মূল্য কত না 100x প্লাস 100x ইন্টু 5/100 কত, তাহলে 100x প্লাস 5x সমান হচ্ছে কত 105x। এবার শর্তে কি বলছে, যে যদি সে 1,056 টাকা বেশিতে বিক্রি করতো, অর্থাৎ এটাও দেখো 5% লাভ হওয়ার পর বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে 17% ক্ষতিতে বিক্রয় মূল্য। তাহলে শর্তে আমরা তো এটা লিখতে পারি যে এই যে 105x বিক্রয় মূল্য, এটা এই 83x বিক্রয় মূল্য যেটা ছিল তার থেকে 1,056 টাকা বেশি, এটাই লিখতে পারি। ঠিক আছে, কারণ প্রশ্ন তো এটাই বলছে, সে যদি সে এটি আরো 1,056 টাকায় বিক্রি করতো তাহলে সে 5% লাভ পেত। ঠিক আছে, অর্থাৎ 5% লাভে যে বিক্রয় মূল্য আর 17% লোকসানে যে বিক্রয় মূল্য, সেই দুটোর যে বিয়োগফল সেটাই হচ্ছে 1,056। তাহলে দেখো এটা কত হবে, আমরা পাবো এটা 83x 3 5 2 8 10 22x, 22x সমান হচ্ছে 1,056। নেক্সট স্লাইডার যাই দেখো, তাহলে x সমান হচ্ছে 1,056/22। ঠিক আছে, আর আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে যে সাইকেলটির ক্রয় মূল্য কত, সাইকেলটির ক্রয় মূল্য কত। তাহলে আমরা ধরে নেব, তাহলে এটা কত হবে 11 2 22, 11 9 99, 11 6 66, 2 48 96। তাহলে x সমান, অতএব x সমান হচ্ছে 48।
100x সমান হচ্ছে 4800। ওকে, 100x সমান হচ্ছে 4800। তাহলে সাইকেলটির ক্রয় মূল্য কত ছিল? অতএব সাইকেলটির ক্রয় মূল্য ছিল সমান হচ্ছে কত? 4800 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে সাইকেলটির ক্রয় মূল্য ছিল। ঠিক আছে, আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো, a sum of money invested at simple interest become 17/10 of itself in 2 years and 6 months. What is the rate of interest per annum? 2 বছর 6 মাসে 17/10 হয়ে যায় সরল সুদে বিনিয়োগ করা কোনো অর্থ। মনে করি p টাকা বিনিয়োগ করা হয়েছিল। ঠিক আছে, p টাকা বিনিয়োগ করা হয়েছিল। সময় t সমান কত? না 2 বছর 6 মাস সমান কি 12 × 2 + 6 এত মাস সমান হচ্ছে কত? 30 মাস। এটা হচ্ছে সময়। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার, এটাই জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো, আমরা জানি সুদ বা ইন্টারেস্ট আই সমান কত? PRT/100। ঠিক আছে, এবার দেখো এখানে 15 টাকা বলছে কি 17/10 হয়ে যায়। ঠিক আছে, 2 বছর 6 মাসে 17/10 হয়ে যায়। অর্থাৎ প্রথমে ছিল পি, পরে হয়ে গেছে 17/10 পি। তাহলে সুদ কত? সুদ হচ্ছে 17 দেখো ওটাকে একবার এখানে লিখবো। অতএব 17/10 ইন্টু পি মাইনাস পি সমান হচ্ছে পি আর ইন্টু টি। কত? পি আর ইন্টু টি হচ্ছে 2 বছর 6 মাস অর্থাৎ 30 মাস। ঠিক আছে, 30 মাস। আর এখানে 100 মাসকে যদি আমরা বছর করি 12 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, এখান থেকে আসল থেকে যে সুদে আসল থেকে আসলটা বিয়োগ করলাম যাতে করে আমরা সুদটা পেয়ে যাই। ঠিক আছে, সেই কারণে এটা করা হলো। এবার দেখো লসাগু করলে কি হবে? 7/10 পি সমান হচ্ছে পি ইন্টু আর বাই 30 ইন্টু 100 ইন্টু 12। ঠিক আছে, দেখো এই ক্ষেত্রে পি পি কেটে গেল, একটা শূন্য কেটে গেল, একটা শূন্য এখানে কেটে গেল। তাহলে আর সমান 7 ইন্টু 12/3, 3 4 12, 28%। ঠিক আছে, অতএব সুদের হার সমান হচ্ছে কত? না 28%। ওকে, নেক্সট অঙ্কে আমরা চলে যাই। দেখো, a sum of 20,000 is lent for 1 year at the rate of 16% annual compound interest. If the interest is compounded half yearly, how much interest will be received? অর্থাৎ 16% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 1 বছরের জন্য 20,000 টাকা ধার দেওয়া হয়। যদি সুদটি অর্ধেক বার্ষিক চক্রবৃদ্ধি হারে করা হয় তাহলে কত সুদ পাওয়া যাবে? ঠিক আছে, দেখো এখানে কি বলেছে? সুদটি অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হারে, অর্থাৎ যদি 12 মাস হয় তাহলে এই 6 মাস 6 মাস একটা গ্যাপ হবে, এখানে
এইভাবে সুদ হবে, অর্থাৎ যে টাইম সেটা হয়ে যাবে 2 বছর। ঠিক আছে, যখন অর্ধবার্ষিক হারে সুদ ক্যালকুলেট হবে তখন টাইম হয়ে যাবে 2 বছর, বা দু বছর না, 2 টাইমস হয়ে যাবে, এবং আর হয়ে যাবে 16/2 সমান হচ্ছে 8%। এটা হচ্ছে R1, এটা হচ্ছে T1। ঠিক আছে, এবার দেখো আমরা কি দেখেছি যে এ সমান হচ্ছে পি ইন্টু 1+R/100 এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের সময় আমরা দেখেছি। এবার দেখো এখানে পি সমান হচ্ছে 20,000 এবং 1 বছরের জন্য 16% অ্যানুয়াল ইন্টারেস্টে রাখা হবে। ইফ দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, হাউ মাচ ইন্টারেস্ট উইল বি রিসিভ। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ আসল অর্থাৎ অ্যামাউন্ট, এবং ইন্টারেস্ট কত সেটা যদি আমরা লিখতে চাই, বা সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট কত না পি ইন্টু 1+R/100 মাইনাস পি। ঠিক আছে, তাহলে চক্রবৃদ্ধির সুদ কত হবে দেখো, অর্ধবার্ষিক হারে, অর্ধবার্ষিক সুদের হারে সিআই কত হবে, পি হচ্ছে 20,000, এটাকে যদি কমন নিয়ে নিই 1+R/100 ঠিক আছে, তাহলে 20,000 ইন্টু 1+8/100 -1, এটা হয়ে গেল 2। তাহলে 20,000 ইন্টু 108/100 তার স্কোয়ার -1। 108/100 কত হয়, দেখো 4×5=100, 4×2=8, 4×7=28। ঠিক আছে, নেক্সট পাতায় করব আমরা। তাহলে সিআই সমান কত না 20,000 ইন্টু 27/25 তার স্কোয়ার -1 সমান 20,000 ইন্টু 729/625 -1 সমান হচ্ছে 20,000 ইন্টু 729 - 625/625 সমান হচ্ছে কত, 20,000 ইন্টু 5 9 4 2 1 3 2 আর 2 মিলে গেল 0, আর হচ্ছে কি 6 1 104/625, 25 25 625, 25 8 200, 0, 25 3 75, 25 2 50। এবার কত এটা 104 আর হচ্ছে 32, 2 4 8, 2 10 20, 3 4 12, 2 আর থেকে 1 1 3 1 3, 8 2 3 3। ঠিক আছে, 3328 এটা হচ্ছে আমাদের সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, 3328 টাকা। অর্থাৎ কত সুদ পাওয়া যাবে না 3328 টাকা। অতএব 3328 টাকা সুদ পাওয়া যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, পূজা, চামেলি and Anuj have a total of 450 in their purses. Pooja has 50 more than Chameli. Anju has 2 times that Pooja has. How much Pooja, Chameli and Anju respectively
হ্যাভ ইন দেয়ার পার্সেস, অর্থাৎ পূজা, চামেলি এবং অঞ্জুর পার্সে মোট 450 টাকা আছে। পূজার কাছে চামেলির চেয়ে 50 টাকা বেশি আছে, অঞ্জুর কাছে পূজার দ্বিগুণ টাকা আছে। পূজা, চামেলি এবং অঞ্জুর পার্সে কত টাকা বেশি আছে, পার্সে যথাক্রমে কত টাকা আছে? অঞ্জুর কাছে পূজার দ্বিগুণ টাকা আছে, তাহলে ধরি পূজার কাছে আছে সমান কত টাকা, না 100, আচ্ছা 100 ধরবো না, এটাকে এক্স ধরবো। পূজার কাছে আছে সমান হচ্ছে এক্স টাকা, ঠিক আছে। এবার কি বলছে, অঞ্জুর কাছে পূজার দ্বিগুণ টাকা আছে, অতএব অঞ্জুর কাছে আছে সমান কত, 2x টাকা। আর পূজার কাছে আছে চামেলির চেয়ে 50 টাকা বেশি, তাহলে চামেলির কাছে কত আছে? পূজার কাছে আছে চামেলির চেয়ে 50 টাকা বেশি, তাহলে চামেলির কাছে আছে পূজার চেয়ে 50 টাকা কম, অর্থাৎ x মাইনাস 50 টাকা, ঠিক আছে। এবার শর্তে কি বলেছে, যে তোদের কাছে, ওদের সবার কাছে 450 টাকা আছে, তাহলে এক্স প্লাস 2x প্লাস এক্স মাইনাস 50 সমান হচ্ছে কত, 450, বা 3x প্লাস এক্স 4x সমান হচ্ছে কত, 500, বা এক্স সমান 500/4 সমান হচ্ছে 4×12 48, 2 4×5 20, 125 টাকা, ঠিক আছে। এবার দেখো এই যে এক্স এর মানটা তো পূজা, তাহলে পূজার কাছে আছে সমান হচ্ছে কত, 125 টাকা। অঞ্জুর কাছে আছে সমান কত, 2 × 125 সমান হচ্ছে 250 টাকা। আর চামেলির কাছে আছে সমান কত, না 125 মাইনাস 50 সমান 75 টাকা, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট দেখো, a mixture of milk and water contains 18 parts of milk and 8 parts of water. How much fraction of the mixture should be removed and replaced by water so that the ratio of water and milk are equal, ঠিক আছে। তাহলে মিশ্রণটিতে দুধ ও জলের অনুপাত সমান কত, 18:8। মিশ্রণটিতে দুধ ও জলের অনুপাত হচ্ছে 18:8। মিশ্রণের কত ভাগ সরিয়ে জল দিয়ে প্রতিস্থাপন করতে হবে যাতে জল ও দুধের অনুপাত সমান হয়, ঠিক আছে। তাহলে দেখো, মনে করি x ভাগ সরিয়ে জল দিয়ে প্রতিস্থাপন করলে দুধ ও জলের অনুপাত সমান হবে, ঠিক আছে। অর্থাৎ শর্ত থেকে লিখতে পারি, দেখো 18 ভাগ দুধ, আর নিচে কি হতো, না জল ছিল 8 ভাগ, সেখান থেকে আবার x ভাগ মেশানো হচ্ছে,
সমান হচ্ছে 1/1, এটা হচ্ছে শর্তে। ঠিক আছে, যেখানে দুধ ও জলের পরিমাণ সমান, বা x+8 সমান হচ্ছে 18, বা x সমান হচ্ছে 10। ঠিক আছে, x সমান 10, অর্থাৎ 10 ভাগ সরিয়ে নিয়ে 10 ভাগ জল দ্বারা প্রতিস্থাপন করলে দুধ ও জলের অনুপাত সমান হবে। এবার কি বলেছে দেখো এখানে, যে হাউ মাচ ফ্র্যাকশন অফ দ্য মিক্সচার, হাউ মাচ ফ্র্যাকশন অফ দ্য মিক্সচার, অর্থাৎ মিশ্রণের কত ভাগ সরিয়ে জল দিয়ে প্রতিস্থাপন করলে, এটা তো এক্স এর মান বেরোলো। এবার মিশ্রণের কত ভাগ, এটা তো, অতএব মিশ্রণের, এখন লিখি, এখন এই পার্টটার পরে এটা করবে। এখন মিশ্রণের মোট পরিমাণ কত, এখানে দেখো 18 আর হচ্ছে 8 সমান হচ্ছে 26 ভাগ। ঠিক আছে, এটা 28 হয়ে গেল। ছাব্বিশ ভাগ। ঠিক আছে, অতএব মিশ্রণের অংশ সরাতে হবে কত, 10 ভাগ সরিয়েছি, মোট কত ভাগ, 26 প্লাস কত না, আবার জল দ্বারা প্রতিস্থাপন করা হচ্ছে। ঠিক আছে, তাহলে 10/36 অংশ, সেটা কত, 5/18 অংশ। ঠিক আছে, দেখো আমাদের যে শেষ অঙ্কটাতে আমরা চলে যাই। এ গুডস ট্রেন 350 মিটার লং passes through a tunnel of length 1250 মিটার in 80 সেকেন্ড, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন। ঠিক আছে, এটা ধরো একটা ট্রেন এ যাচ্ছে, এই যে সুড়ঙ্গটা একে অতিক্রম করবে, অর্থাৎ কখন অতিক্রম করা শেষ হবে, যখন এই ট্রেনটার শেষ অংশ এই পয়েন্টটাকে অতিক্রম করবে তখনই শেষ হবে। ঠিক আছে, তাহলে দেখো ট্রেনটির দৈর্ঘ্য কত, 350 মিটার। ঠিক আছে, সুড়ঙ্গের দৈর্ঘ্য কত, সুড়ঙ্গের দৈর্ঘ্য হচ্ছে 1250 মিটার। এবার দেখো ট্রেনটি সুড়ঙ্গকে অতিক্রম করার অর্থ ট্রেনের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য অতিক্রম করা। ঠিক আছে, ট্রেনটি সুড়ঙ্গকে অতিক্রম করার অর্থ হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য অতিক্রম করা। অতএব মোট দৈর্ঘ্য সমান হচ্ছে 350 প্লাস 1250 মিটার সমান হচ্ছে কত, 1500, 1300, 300, 1600 মিটার। এটা হচ্ছে মোট অতিক্রম করতে হবে। এবারে 1600 মিটার দৈর্ঘ্য অতিক্রম করেছে কত, 80 সেকেন্ডে। ট্রেনটি 80 সেকেন্ডে যায় কত, 1600 মিটার। ঠিক আছে, আর 1 সেকেন্ডে যায় কত, 1600/80 মিটার সমান কত, 0, 8, 2, 16 সমান হচ্ছে 20 মিটার।
অতএব ট্রেনটির গতিবেগ সমান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ 1 সেকেন্ডে ট্রেনটি 20 মিটার যেতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা আমাদের অঙ্কের যে প্র্যাকটিস সেট 8 সেটা শেষ করে নিলাম। নেক্সট আরও অনেক প্র্যাকটিস সেট আসবে। ততক্ষণ সেই প্র্যাকটিস সেটগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলকে অবশ্যই ফলো করো এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দাও। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। আরও অনেক প্র্যাকটিস সেট আমরা নিয়ে আসবো। সাথে থেকো, সঙ্গে থেকো। ধন্যবাদ।